আদির শান্ত দৃষ্টি ফেলে এক পলক দেখে নেয় আফরাকে। তারপর দুর্বোধ্য হেসে নিজের সিক্রেট কেবিনে ঢুকে পড়ে। আফরা আগের দিনের মতো বাঁধা খোপাটা খুলে দেয়। আজ মনটা বেশ ফুরফুরে লাগছে। কিছুটা হেলতে দুলতেই অফিস থেকে বের হয়। হাঁটতে হাঁটতেই আবার খোপা বেঁধে রিক্সা ডেকে বসে পড়ে। উদ্দেশ্য হসপিটাল। এবার একটু আরেকজনের ভেতরটা নাড়িয়ে দেওয়া যাক। ধরণীতে সবে সন্ধ্যা নেমেছে। সূর্যটা রক্তিম রঙে রাঙা হয়ে বিদায় নিয়েছে কিছুক্ষণ হলো। তবে ঘুটঘুটে অন্ধকার এখনও রাজ করতে পারেনি। রিক্সাওয়ালাটা একটু পরপর পেছনে ঘুরছে। আফরা সেদিকে দৃষ্টি নেই, সে প্রকৃতি দেখতে ব্যস্ত। হুট করে রিক্সাওয়ালা বলল, আপা হাসপাতালে কেন যাইতেছেন? হসপিটালে মানুষ কেন যায় মামা? একথা বলল আফরা। রিক্সাওয়ালা ইতস্তত ভঙ্গিমায় হাসল। আফরা হাসিটা দেখল তাকিয়ে। কি স্বচ্ছ হাসি। নেই কোনো কুটিলতা জটিলতা, নেই কোনো আর্ট। পান খাওয়া দাঁতগুলো বের করে কেমন অবলীলা বের করে হাসছে। তাকে কেমন দেখা যাচ্ছে সেটা ফ্যাক্ট না, হাসিতে যে আনন্দ ঝরে পড়ছে সেটাই মুখ্য। রিক্সাওয়ালা আমতা আমতা করে বলল, না মানে হাসপাতালে মানুষ সাইজা যায় নাকি? আফরা হেসে উঠল। সে সেজেছে। নিজেকে একটু দেখে নিল। সাদা থ্রি পিস, গলায় ছোট্ট স্কার্ফ, কানে দুল, ঠোঁটে একটু লিপস্টিক। এই তো, তাকে কি একটু বেশি সুন্দর লাগছে নাকি? হেসেই বলল, কেন মামা, হসপিটালে মানুষ সেজে যেতে পারে না? হাসপাতালে গেলে তো কান্দল লাগে আপা, কত মাইসে আহাজারি। আফরা বলল, আমি তো মামা অন্যদের কান্না দেখতেই যাচ্ছি। মাঝে মাঝে মনের মধ্যে কেমন আনন্দের ঢোল বাজে অন্যের কান্না দেখে। আর এই রূপ দিয়া কি হবে মামা, যদি না মানুষ না দেখে ভেতরে ভেতরে শেষ হয়ে যায়। রিক্সা থেমে যায়। আফরা হেসে নেমে পড়ে। 5 টাকা ভাড়া বেশি দিয়ে হাঁটতে শুরু করে। রিক্সাওয়ালা মামা অবাক চোখে মেয়েটার হাঁটা দেখে। এ কেমন মেয়ে? মানুষের কান্না দেখে যার হাসি পায়, আনন্দ পায়, বহুত মানুষ সে জীবনে দেখেছে। এই মেয়ের মতো তো দেখেনি কখনো। কত বিচিত্র মানুষ, কত বিচিত্র তার ভাবনা। রিক্সাওয়ালা আবার ছুটে চলে নতুন যাত্রীর খোঁজে। রাত যতক্ষণ না গভীর হয় ততক্ষণ ছুটেই চলবে যাত্রীর খোঁজে। হসপিটালের ভেতর ঢুকে আফরা ফোন বের করে। মেসেজ অপশনে ঢুকে কেবিন নম্বর দেখে নেয়। হাতের ব্যাগটা শক্ত করে ধরে পা চালিয়ে হাঁটা ধরে। নিজের চোখে না দেখা পর্যন্ত শান্তি লাগবে না। মন জুড়াবে কেমন করে? নিজের কেবিনে শুয়ে শুয়ে ফোন টিপছে আরাপ। বাম হাত গেছে তো কি হয়েছে, ডান হাত তো আছে, দিব্যি ফোন ধরে রাখা যায়। কেবিনের দরজা খোলার শব্দ পেয়ে তাড়াহুড়া করে ফোনটা রেখে দেয়। আফরাকে দেখে বিস্মিত হয়ে যায়। আফরা মুচকি হেসে টুল টেনে বসে, হাসি ধরে রেখেই বলে, বেশ অবাক হয়েছেন দেখছি। আরাপ বলল, তুমি এখানে? আফরা বলল, দেখতে এলাম, পরিচিত তো, সে যেভাবেই হোক, খারাপ কিংবা ভালো। তো এক্সপেরিয়েন্স কেমন? আরাপ বলল, এমনভাবে বলছো যেন বেশ মজা পেয়েছো। আর আমি কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম না। মজা নিচ্ছ? আফরা বলল, কি যে বলেন, মজা নিব কেন? তবে আপনার এই অবস্থা দেখে আমার একটা কথা খুব মনে পড়ছে। আরাপ বলল, কি কথা? আফরা বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। রক্তিম চোখে তাকায় আরাপ, যেন চোখ দিয়েই ধ্বংস করে দিবে সব। আফরা গা জ্বালানো হাসি ফেরত দিয়ে বলে ওঠে, এই হাত দিয়েই তো কোনো মেয়ে সম্ভ্রমে থাবা বসিয়েছিলেন, কিন্তু আফসোস, দেখুন পরিণতি। একথা বলে হেসে কেবিন থেকে বের হয়ে যায় আফরা। আরাপ চোখ বুজে রাগ নিয়ন্ত্রণ করে। রহস্যগুলো কেমন গুহা থেকে বের হচ্ছে। মেয়েটার এসব বলার কারণ কি? কেন বলল? মেয়েটা কি জানে জড়িয়ে রয়েছে, নাকি তাকে তার পাপের দৃশ্য মনে করিয়ে দিল শুধু? রাত 1টা কি 1:30 বাজে, ঘড়ি দেখা হয়নি, তাই ঠিকঠাক বলতেও পারবে না। ভীষণ ব্যস্ত আফরা। নিরিবিলি এই জায়গাটায় থাকার ব্যবস্থা সে নিজেই করেছিল, কোলাহল থেকে দূরে। পেছনে কয়েক মাইলে আর কোনো বাড়ি নেই, যা আছে ঘন জঙ্গল আর সরু রাস্তা। সামনে যদিও 2-3টা বাড়ি চোখে পড়ে, বড়ই নিম্নবিত্ত। নিজেদের মতোই থাকতে ভালোবাসে তারা। না কখনো অন্যের বাড়ি ঘুরতে যায়, আর না কখনো অন্যকে নিয়ে সমালোচনা আসর বসায়। অনেক দিন খুঁজে খুঁজে বাড়িটা পেয়েছে আফরা। এর জন্য অবশ্য তাকে প্রথম 3 মাস দ্বিগুণ টাকা ভাড়া দিতে হয়েছে। তবে না করেনি এমন সুযোগ কে হাতছাড়া করতে চায়? বাড়ির সামনে প্রাইভেট কার দাঁড়িয়ে আছে। ব্যস্ত হাতে বোনের জিনিসপত্র গোছাচ্ছে সে। বোনকে রেডি করিয়ে হুইল চেয়ার বসিয়ে দেয়। বাড়ির দরজায় তালা ঝুলিয়ে ছুটে যায় গাড়ির কাছে। একাই বোনকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও চেপে বসে। গাড়িওয়ালা অবশ্যই মেয়ে শরীরের জোর দেখে অবাক হয়েছে, তবে প্রশ্ন করেনি। দ্বিগুণ ভাড়া দিয়েছে সে। শর্ত ছিল কোনো রূপ প্রশ্ন করা যাবে না। টাকার লোভে সে মেনেও নিয়েছে, তবে প্রশ্ন করে লাভ কি? গাড়ি এসে থামে নামবিহীন এক রাস্তায়। যাত্রীর ইঙ্গিতেই ড্রাইভার গাড়ি থামিয়েছে। আফরা নেমে দাঁড়ায়। বোনকে নামিয়ে ভাড়া পরিশোধ করে দাঁড়িয়ে থাকে। গাড়ির আলো যখন তার চোখে বাজে না, তখন আফরা হাঁটা ধরে। গন্তব্যের বহু মাইল আগে সে নেমেছে।
বোনকে এমন জায়গায় লুকিয়ে সে রাখবে যাতে কাকপক্ষী ছাড়াও যেন টের না পায়। সময় পেরিয়ে 3টাতে ঠেকেছে। আপরা তখনও হাঁটছে, কোনো রকম ক্লান্তি তার চোখে মুখে নেই। বরং আলো আঁধারি এই পরিবেশে প্রকৃতির হাওয়া গায়ে মাখতে মাখতে বোনের সাথে নানান কথা ঝুলি সাজিয়েছে। আপরা চলেছে গ্রামের এক সরু পথের ধার ঘেঁষে, এবড়ো খেবড়ো রাস্তায় সতর্ক দৃষ্টি ফেলে এগোচ্ছে। হঠাৎ করেই কারো অবয়ব টের পায় আপরা। ঘাবড়ে যায় না সে, বরং মুচকি হাসি ঝুলিয়ে বলে ওঠে, "কি রে, ঘুমাসনি মনে হয়?" মীরা বলল, "ঘুমানো যায় বুঝি?" আফরা বলল, "আমি থাকলে দিব্যি ঘুমাতাম।" আপনার কথার অবয়বটি হেসে ওঠে। রাতের গভীরে হাসিটাও একসময় ছন্দ মিলিয়ে অন্ধকারে মিশে যায়। বলে ওঠে, "মীরা, আমি যে ঘুমাতে পারি না। ঘুমালেই চোখের সামনে দৃশ্যগুলো ভেসে ওঠে। কেউ আমাকে বলে, ঘুমাস না মীরা, ঘুমাস না। তুই ঘুমালে আমার হাহাকার শুনবে কে? তুই ঘুমালে কার কাছে মনের কথা বলবো, কার কাছে যন্ত্রণা শেয়ার করব? তুই ঘুমালে আমার ভয় লাগে, অন্ধকার বড্ড ভয় লাগে। মাটির নিচে খুব অন্ধকার রে, একটু আলো নিয়ে আয় না। তাই তো দেখিস না, সবটা সময় আলো জ্বালিয়েই রাখি।" মীরার কথা শুনে আপনার চোখ কেমন ছলছল করে ওঠে। জল ভর্তি চোখ নিয়েই সে অদূরে ওই আবঝা বাড়িটা দেখতে পায়। আলো জ্বলছে হারিকেনের। ছোট্ট প্রদীপে ছড়াটা কেমন নিজ উদ্যোগে তার ক্ষমতা অনুযায়ী আলো দিচ্ছে। ঘাড় ঘুরিয়ে আভ্রা মীরার দিকে তাকায়। আবছা আলোয় মেয়েটার জলভরা চোখের আকুতি টের পায়। হাত আঁকড়ে ধরে ভরসা দেয়। মেয়েটার সাথে বন্ধুত্বের সময়সীমা 3 বছর। বোন বাদে এই ধরনীতে এই মেয়েটার তার সঙ্গী। আর এই মেয়েটার তো সে ছাড়া আর কেউ নেই। নরম সুরে বলল আভরা, "বোকারা নিজেদের দুর্বলতা প্রকাশ করে, বুদ্ধিমানরা তো ভিতরের সত্তাটাকে রাতের অন্ধকারের মতো ধরণীতে বিলিয়ে দেয়। মানুষ দেখতে পায়, অনুভব করতে পারে, কিন্তু ধরতে পারে না, না ছুঁতে পারে না।" কিছুক্ষণ নীরবতা নেমে আসে। শুধু দীর্ঘশ্বাসের শব্দটা কর্ণকুহরে পৌঁছে মস্তিষ্ককে নাড়িয়ে দেয়। চলতে চলতে আপরা এসে দাঁড়ায় হারিকেনের জ্বালানো সেই জায়গাটায়। কি সুন্দর লাগছে! বড়লোকের কোনো দুলাল দুলালি দেখলে হয়তো বলেই বসবে, "ওয়াও, আউটস্ট্যান্ডিং! আমার জীবনে এমন জায়গা প্রথম দেখলাম।" অথচ গরিবের শেষ সম্বল এইটুকু জমি। আপরা কিছুক্ষণ ফুল দিয়ে সাজানো গোছানো কবরটার দিকে তাকিয়ে রয়। বাম পাশটায় কেমন চিনচিনে ব্যথা টের পায়, যেন নিজের কোনো এক অতীতকে মনে করিয়ে দিচ্ছে। কবর থেকে চোখ ফিরিয়ে নিয়ে বোনের দিকে তাকায় সে। অথয়ের দৃষ্টিও কবরে। হেসে বাড়ির ভিতর ঢুকে পড়ে। 2টো রুম নিয়ে বাড়িটা তৈরি করা হয়েছে। সবকিছু কেমন নিপুণ হাতে সাজানো। মীরা আফরার পাশে বসে বলে ওঠে, "মীরা, কিছুক্ষণের মধ্যে মেয়েটি চলে আসবে, তবে অচেনা মেয়ের ওপর বোনকে ছেড়ে দেওয়া ঠিক হবে?" আফরা বলল, "অচেনা কেন বলছিস? 3 দিনের পরিচয়, আমাদের মতোই এতিম, ভিক্ষা করে খেত, অনেকের বাজে কথা শুনতো। আমি সুযোগ দিয়েছি, মাসে মাসে এক্সট্রা টাকাও পাবে। এখন সে যদি হেলায় আমার দেওয়া সুযোগটা হারায়, আমার তো আর দায় থাকবে না?" আফরার এমন কথায় কিছুটা হলেও ভড়কে যায় মীরা। এই মেয়েটার যে হঠাৎ হঠাৎ কী হয় সে বুঝতে পারে না। এই মনে হয় প্রচণ্ড ভীতু, আবার মনে হয় মেয়েটার মতো সাহসী আর দুটো নেই। এক সময় বোকা মনে হয়, তো আরেক সময় চালাকের রাজাকেও হারিয়ে দিতে সক্ষম মনে হয়। আবার কখনো সহজ সরল ঘরকুটো মেয়ে, তো আবার কখনো হয়ে ওঠে রহস্যময়ী। একজনে আর কত যে রূপ দেখবে সে, আরও কী রূপ রয়েছে। কথাটা ভাবতে ভাবতেই আফরা বলল, "আমার এক রূপই, সবাই নিজ স্বার্থে বাঁচে, আমিও আমার স্বার্থে বাঁচি। এখন যদি কেউ আমার স্বার্থে আমার ভালোবাসার মানুষটার গায়ে থাবা বসায়, আঁচড় কাটে, আমার কি ছেড়ে কথা বলা উচিত? একদম গলাটা আলাদা করে দেব না?" সর্বাঙ্গ কেঁপে ওঠে মীরার। মেয়েটার কথা শুনেই কেমন ভয় লাগছে। আপরা মীরার দিকে তাকিয়ে হাসে। আর কোনো কথাই হয় না। বোনের ঘুমানোর ব্যবস্থা করতে করতেই উপস্থিত হয় 15 বছরের এক কিশোরী। পরনে সাদামাটা সালোয়ার কামিজ। এসে একগাল হাসে। আপরা তীক্ষ্ণ চোখে মেয়েটাকে পর্যবেক্ষণ করে। না, তেমন কোনো ভয় নেই এই মেয়ের থেকে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলে ওঠে, "কয়েকদিনের মধ্যে তোমার ভালো লাগা মন বসানোর সব সরঞ্জাম চলে আসবে আঁখি। তুমি শুধু আমার বোনের দিকে খেয়াল রেখো। এইটুকু অযত্ন কিন্তু আমি বরদাস্ত করব না।" আঁখি বলে উঠল, "আপনি কোনো চিন্তাই করিবেন না আপু, আমি একটুও অযত্ন করুম না। আপনি আমারে নয়া জীবন দিচ্ছেন, বিনিময়ে আমি এইটুকু করতে পারুম না?" আফরা বলে উঠল, "বাড়ি থেকে বের হওয়া নিষেধ, কিন্তু হঠাৎ করে কেউ আসলে যেন টেরই না পায় এখানে 2টো মানুষ বসবাস করে।" আফরার কথায় আঁখি কিছুক্ষণ চুপ করে থাকে। এ আবার কেমন কথা? চঞ্চল সুরে বলে ওঠে আঁখি, "আপনারা আবার কোনো আসামি না তো? নইলে এমন পালাই কেন থাকিবেন?" আফরা বলল, "সেসব তোমার ভাবতে হবে না। বিপদে তুমি না পড়লেই হলো। তোমার ফোকাস শুধু আমার বোন, ওকে?" আঁখি মাথা নাড়ায়। তার খেতে পারলেই হলো। মীরা এগিয়ে এসে আঁখির হাত ধরে বলে ওঠে, "মীরা, শোনো, আমরা দুজন ছাড়া কেউ এসে যদি দরজা খুলতে বলে, বা আমরা পাঠিয়েছি এমন কিছু বলে, তাহলে টু শব্দ করিবেন না। কারণ আমরা দুজন ছাড়া এখানে আর কেউ আসবে না।
তোমার যেন ঘর থেকে বের হতে না হয় তার সকল ব্যবস্থা করা আছে, বুঝেছো তুমি? আঁখিকে এমন অনেক কিছু শিখিয়ে আফরা মীরা বের হয়ে আসে বাড়ি থেকে। একটু পর হয়তো ফজরের আজান দিবে। দুজনে হাত ধরে মিলিয়ে যায় অন্ধকারে। আঁখি তাকিয়েই থাকে। তার মনে হয় সে ছাড়া তিনজন মেয়েই রহস্যময়ী। এই যে একজন শুয়ে আছে, ঠোঁটের কোণে সূক্ষ্ম এক হাসি দেখতে পাচ্ছে, তা রহস্যময় নয়। ভোরের আলো ফুটেছে সবে। পাখির কিচিরমিচির শব্দে ঘুম থেকে সেই কখন ভেঙেছে। মনিরা কিছুক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে। পাশেই স্বামী নামক মানুষটা শান্তিতে ঘুমিয়ে আছে, যার এক হাত বিচরণ করছে তার নরম পেটে। হাত সরিয়ে মনিরা উঠে বসে, এক পলক স্বামীর দিকে তাকিয়ে হাসে, ছুঁয়ে দেয় কপাল, গাল, ঠোঁট, গলা। ঘুমে বিভোর আতিকুর একটুও টের পায় না। মনিরা একটু কাছে এসে আতিকুরের গালে ঠোঁট স্পর্শ করে সরে আসে। নরম সুরে আপন মনেই বলে ওঠে, আমি তোমাকে এত ভালোবাসা দিয়েছিলাম আতিকুর, তবুও কেন কেন তোমার মনে অন্য কেউ ঘুরে? ব্যর্থতা আমার নাকি আফসোস তোমার? বলো বলো। অদ্ভুত সেই চোখের দৃষ্টি, গলার স্বর, ঠোঁটের হাসিটাও কেমন ইঙ্গিত দিচ্ছে মেয়েটা কি অধিক চোখে পাথর হয়ে গেছে। স্বামীর অবহেলা প্রহার পেয়ে কি ভেতরের সত্তাটা হারিয়ে ফেলেছে, নাকি মেয়েটার মনে অন্য কিছু চলছে চলছে ভয়ানক পরিকল্পনা, নাকি নিতান্তই অবহেলিত বাঙালি স্ত্রী তার দুঃখ বিলাসে নিজের উপরেই খোলস পরিবর্তন করছে। ফ্রেশ হয়ে মনিরা নিচে চলে যায়। অনেক দিন হলো শাশুড়ির সাথে গল্প করা হয় না। আজ গল্প করবে। কেন জানি একটু বেশিই মন পুড়ছে গল্প করার। 2 কাপ চা নিয়ে শাশুড়ির রুমে ঢুকে পড়ে মনিরা। শ্বশুর ও শাশুড়ি একসাথে থাকে না অনেক বছর হলো। কারণটা মনিরা ধরতে পারেনি। বাড়িতে আসলে তো একসাথেই থাকাই যায়, তবে কেন বিপরীত 2 রুম? বৃদ্ধ বয়সে এমন ঘটনা তার কাছে রং তামাশা ছাড়া কিছুই নয়। তবে চুপচাপ স্বভাবের মেয়েটা, কিছু জিজ্ঞাসা করতেই নারাজ। শাশুড়িকে ফ্রেশ হয়ে বসে থাকতে দেখে মনিরা হেসে তার পাশে বসলো। চায়ের কাপ হাতে তুলে দিয়ে বলল, মনিরা, এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছেন আজ? আতিয়া বলল, আরাফের জন্য মনটা কেমন করছে বৌমা? ঘুমাতে পারিনি, একটু বেশি চিন্তা হচ্ছে আজ। মনিরা শাশুড়ির দিকে বিরক্তির দৃষ্টি ফেলে। ভালো মুডটাই তার নষ্ট হয়ে গেল। মনিরার শাশুড়ি আতিয়া বেগম যেন বুঝে ফেললেন ব্যাপারটা। শান্ত স্বরে বললেন, আতিয়া, সন্তান যতই খারাপ হোক না কেন, মায়েদের মন সন্তানের জন্য পুড়বেই। মা তো আমরা জন্ম দিয়েছি, লালন পালন করেছি। মনিরা বলল, আচ্ছা মা, আপনার মনে হয় না এবার আমাদের একটু ভালোভাবে থাকা উচিত? চমকায় আতিয়া বেগম। মনিরার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায়। এই মেয়েটা তাকে এমন কথা বলছে কেন? শাশুড়ির এমন চাহনিতে খানিক লজ্জা পায় মনিরা। এই মহিলা তাকে কতবার বলেছে চলে যেতে, অথচ সে আশায় আশায় থেকে গেল। তবুও যখন আশাটা তার বসা বাঁধল না, তখন কি আর করার? বলল, মনিরা, আপনার কষ্ট হয় না মা? এই যে বাবা আপনাকে ছেড়ে কম বয়সী একটা মেয়ের সাথে থাকছে। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ ঘরের ছাদের দিকে তাকিয়ে রইলেন। কোন মেয়ে নিজের স্বামীর সাথে অন্য কেউকে দেখতে পারে? বয়স হয়েছে, চামড়ার ভাঁজ পড়েছে, শরীর বসে গেছে। পুরুষ মানুষের তো আর এসবে মন ভরে না। তাই তো মেয়ের বয়সী একজনকে নিয়ে দিব্যি ঘুরে ফিরে খাচ্ছে। নিজের ভাবনা থেকে বের হয় আতিয়া বলল, তবে চলো না শাশুড়ি বৌমা মিলে একটা সংসার সাজাই। মা মেয়ে দিব্যি চলে যাবে। মনিরার চোখ চকচক করে উঠল, তবে প্রকাশ করল না। শেষ হওয়া চায়ের কাপটা শাশুড়ির হাত থেকে নিয়ে উঠে দাঁড়ালো। দরজার দিকে যেতে যেতে বলল, কয়েকটা দিন অপেক্ষা করুন মা, আপনার না পাওয়া সুখগুলো আমি ফিরিয়ে দেব নতুন ছন্দে, আমার না পাওয়া হাহাকারগুলো। বস্তির সরু রাস্তা দিয়ে এলোমেলো পায়ে হাঁটছে আদিল। চারপাশ ধুলোবালি, ময়লা আবর্জনা, দুর্গন্ধতে ঠাসা। নাক ছিটকানোর ভাব নেই। সাদামাটা টি শার্ট, চোখে চশমা, মুখে মাস্ক পরে সম্পূর্ণ অপরিচিত একজন হয়ে হেঁটে চলেছে আপন মনে। হাতে শোভা পাচ্ছে একটা কাগজে মোড়ানো প্যাকেট। একটু পর পর হাতে থাকা প্যাকেটের দিকে চোখ বুলাচ্ছে, আবার চোখ ঘুরিয়ে আশপাশটাও দেখে নিচ্ছে সে। সূক্ষ্ম এক চোর ভাব, যে কেউ দেখলে চিনতে পারবে না। হঠাৎ করেই তার মনে হচ্ছে পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে, যে তাকে বেশ খানিকটা সময় ধরে অনুসরণ করছে। প্রথমে খুব একটা পাত্তা না দিলেও ব্যাপারটা তাকে খুব ভাবাচ্ছে। হাঁটার গতি থামিয়ে দিয়ে যেই না পেছনে ঘুরবে, আপনাকে দেখে তার চোখ জ্বলে উঠল। মেয়েটা একদম ভ্যাবাচাকা খেয়ে গেছে। এভাবে ধরা পড়ে যাবে হয়তো ভাবতে পারেনি। আদিল ভাবছে মেয়েটার সাহস নিয়ে সীমা ছাড়িয়ে গেছে না। গম গম কণ্ঠে বলল, আদিল, আপনার কি মনে হয় মিস আফরা ইবনাথ আমাকে ভেদ করা এত সহজ? আফরা খানিক কেঁপে ওঠে, তবে নিজের ভয় আদিলকে সম্পূর্ণ বুঝতে না দিয়ে এগিয়ে এসে দাঁড়ায় আদিলের সামনে বরাবর। মুখে মুচকি হাসি বজায় রেখে বলে ওঠে, আফরা ইবনাথের কাছে কোনো জটিলতার বেশি দিন টিকতে পারে না। এই না দেখুন, কেউ কি আদিল মাহমুদকে অনুসরণ করার সাহস দেখিয়েছে কখনো? কিন্তু আফরা ইবনাথ নামক মেয়েটা কিন্তু পেরেছে, যদিও ইচ্ছে ছিল না, জাস্ট কৌতূহল। রাগে হাত দিয়ে কপাল ঘষে আদিল। এই মুহূর্তে রাগ করা মানে বিনা নোটিশে শত্রুর মুখে পড়ে যাওয়া। বর্তমানে সে এমন কিছু চাইছে না, তাই নিম্ন সুরে বলে ওঠে,
আদিল, কৌতূহল মিটেছে, এবার আপনি আমার পিছু ছাড়লে ধন্য হব। আফরা বলে উঠল, এই মুহূর্তে ধন্য আমি করতে পারলাম না। কৌতূহল জুড়ানো হয়ে সন্দেহের রূপ নিচ্ছে। আপনি এখানে কি করছেন মিস্টার আদিল মাহমুদ? আদিল চারপাশ দেখল, একটা কাকপক্ষীও নেই। দুপুর সবে, বস্তির মেয়ে বউ ভাত ঘুম দিয়েছে, পুরুষরা কর্মক্ষেত্রে। এই মুহূর্তে আমি আপনার সাথে যা ইচ্ছা করতে পারি। এই যে দেখেন মেয়ে মানুষ,